হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের বান্ধবী মল্লিকা চলে এসেছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই আর্জি যে তোমরা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং স্ক্রিনেও উঠছে যে নাম্বারটা, তাতে ঘটনা লিখে কিংবা ভয়েস মেসেজ করে আমাকে পাঠাও, যাতে তোমাদের ঘটনাগুলো আমি বন্ধুদের কাছে শেয়ার করতে পারি। বন্ধুরা, চলো এবং সিলবেল বেঁধে নাও, তৈরি হয়ে যাও গল্পের দুনিয়ায় পাড়ি দেবার জন্য। বন্ধুরা, এটা সিঙ্গুর এলাকার নান্দা গ্রামের ঘটনা। গোপনীয়তার জন্য আমি চরিত্রের নাম বদলে দিচ্ছি। এটা যার সাথে ঘটেছে ধরি তার নাম কুমার। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 10-12 বছর আগে। তখন কুমারের বয়স ছিল 10-12 বছর। কুমারের বাবা কাকারা 4 ভাই। কুমারের বাবার নাম ছিল গোপাল দাস, মায়ের নাম ছিল লক্ষ্মী দেবী। কুমারের বাবা কাকারা সবাই যে যার মতো আলাদা আলাদা কিছু করত। তার এক কাকা করত মুদিখানার দোকান, আরেকজনের ধান কল, আরেকজনের ছিল স্টেশনারি দোকান, আর কুমারের বাবা চাষবাস করত। কুমাররা জ্যাঠা কাকাদের মিলে মোট 8 জন ভাই বোন ছিল। কুমার ছিল তার ভাই বোনেদের মধ্যে সব থেকে বড়। কুমার ছিল খুবই মিশুকে এবং মেধাবী। কুমারের বাবা মনে করে যে সবাই তো এখন বড় হচ্ছে, ঘরের অনেক দরকার পড়াশোনা করার জন্য, থাকা খাওয়ার জন্য, তাই সবাই মিলে ভাই ভাইয়ে আলোচনা করে সে বাড়ি করা দরকার। তখন তারা মনস্থির করে যে বাড়ি করবে, এবং এই বাড়ি করাকে কেন্দ্র করে শুরু হয় ঘটনার সূত্রপাত। কুমারের মা কুমারের বাবাকে জোর করে নিয়ে যান বাড়ি তৈরির আগে এক তান্ত্রিকের কাছে, যাতে বাড়ি তৈরির পর কোনো কিছু সমস্যা না হয়। তারপরে তারা যখন তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে যে তারা বাড়ি তৈরির জন্য এসেছে একটু মাটি পরীক্ষা করতে, যাতে বাড়ি তৈরির পর অসুবিধা না হয়, তখন সেই তান্ত্রিক মাটিটা দেখে বলে, শোন, তোরা যেখানে বাড়ি তৈরি করবি বলছিস, সেখানে তোরা বাড়ি তৈরি করলেও থাকতে পারবি না। ওখানে তোদের বাড়ি তৈরি করা ঠিক হবে না। তখন কুমারের মা আর কুমারের বাবা বলে, কেন বাবা, ওখানে আমরা কেন বাড়ি করে থাকতে পারবো না? তখন ওই তান্ত্রিক বাবা বলেন, শোন, তবে তোরা যেখানে বাড়ি তৈরি করবি বলছিস সেইখানে বেল গাছ আছে। সেই বেল গাছের সাথে পাড়ার আরেকটা বেল গাছের সংযোগ আছে। এই 2 বেল গাছের মধ্যে 5 জন বা 1 জন ব্রহ্মদৈত্য আসা যাওয়া করে এবং থাকে। যদি তোরা সেখানে বাড়ি করিস তবে তাদের যাতায়াতের পথে বাধা হবে, এবং সেই 5 জন প্রেতাত্মা এবং ব্রহ্মদৈত্য রেগে গিয়ে যদি বংশ নির্বংশ করতে পারে। এই সব শোনার পর কুমারের মা তো ভীষণ ভয় পেয়ে যায়। কুমারের বাবা, কুমারের মা লক্ষ্মী দেবী ও কুমারের ঠাকুমা শ্যামলী দেবীর চাপে পড়ে আসেন। কুমারের বাবা এইসব কোনো কিছুই বিশ্বাস করেন এবং তাতে কোনো রকম আমল দেন না। কুমারের মা এসে সব কথা বাড়ির সকল সদস্যকে বলে। তারা বলে এসব কিছু হবে না। এই রকম তান্ত্রিক বাবারা অনেক কিছু বলে থাকেন, সব কিছু কি সবসময় সত্যি হয়? বাড়িতে গৃহপ্রবেশের পর পুজো দিয়ে দেব। কুমারের ঠাম্মি শ্যামলী দেবী ও কুমারের জেঠিমা শেফালি দেবী বলে, সব ঠিক হয়ে যাবে দিদিভাই, তুমি চিন্তা করো না। তারপর বাড়ি তৈরির জন্য মালপত্র আসে। সবাই তো খুব খুশি, নতুন বাড়ি হবে, নতুন বাড়ি তৈরির জিনিস আসছে। কিন্তু এই খুশিতেও গ্রহণ লাগতে শুরু হয়ে গেল। একদিন শনিবার ছুটি থাকায়
কুমারকে তার বাবা বলে, রে চাষের সবজি আনতে একটু বাবা যাস না রে বাগানে, সাইকেলটা নিয়ে যাস। কুমার তখন বলে, ঠিক আছে বাবা, আমি সাইকেল নিয়ে সবজি নিয়ে আসতে যাব। তারপর কুমার খানিকক্ষণ বাদে খাওয়া দাওয়া করে সবজি আনতে বাগানে যায়। বাগানে গিয়ে সে সবজি জোগাড় করে সে ব্যাগেতে ভরে। ব্যাগে ভরে সে ফিরতে ফিরতে তার দুপুরবেলা হয়ে যায়। যখন সে বাড়িতে ঢুকতে যাবে, সেই গলির সামনে যখন সে আসে, তখন হঠাৎ কুমারের সাইকেলটা টলমল করে ওঠে। সে সাইকেলটা নিয়ে পড়ে যায়। সাইকেল থেকে পড়ে যাবার পর তার হাতটা বেঁকে যেতে শুরু করে। এমনভাবে বেঁকে যেতে শুরু করে যে দেখে ভয় লেগে যাবে, কোনোভাবেই টেনে সোজা করা যাচ্ছে না। কুমার তো এদিকে যন্ত্রণায় ছটফট করতে থাকে, পেট কাটা মাছের মতো। তখন তাকে আর রাখা যায় না। তখন এই অবস্থা দেখে তখন বাড়ির বড়রা তাকে ডাক্তারখানা নিয়ে যায়। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পর ডাক্তার তার সাধ্যমতো চিকিৎসা করে ছেড়ে দেয়, কিন্তু যন্ত্রণা কিছুতেই কমছে না। যন্ত্রণার বড়ি খেয়েও যখন যন্ত্রণা কমছে না, তখন লক্ষ্মী দেবী তার শাশুড়ি শ্যামলী দেবীকে কাঁদতে কাঁদতে বলে, মা, কি হলো বলুন তো? আপনার নাতি কুমারের হাতের যন্ত্রণা যে কোনো কিছুতেই কমছে না, কত ওষুধ খাওয়াচ্ছি। তারপর তিনি তাদের পুরোহিত মশাইয়ের কাছে যান এবং গিয়ে সব কথা বলেন। তিনি শুনে বলেন, যা শুনছি মনে হয় কোনো কিছু খারাপ হাওয়া বাতাস লেগেছে। আমি মাদুলি দিচ্ছি, পড়াও, দেখবে একটু হলেও যন্ত্রণা কমবে। তারপর আস্তে আস্তে কুমার সুস্থ হয়ে ওঠে। সবার মুখে হাসি ফুটে ওঠে। তখন কুমারকে জিজ্ঞাসা করে সবাই, কুমার, তুই পড়লি কি করে পরিষ্কার গলিতে? কুমার বলে, আমি যখন সাইকেলটা নিয়ে আসছিলাম, তখন যেন আমার সাইকেলটাকে ঠেলে ফেলে দেয়, আর আমার হাতটা যেন কে ধরে বেঁকিয়ে দিতে থাকি। কুমার বলে, আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু তার উপস্থিতি অনুভব করেছি। কুমারদের বাড়ি তৈরি হওয়া যত এগোতে থাকে, বাড়ির ওপর নেমে আসে একের পর এক বিপদ। কোনো দিন কেউ কলঘরে যেতে গিয়ে স্লিপকে মাথা ফেটে যাচ্ছে কারো আবার রক্তবমি, পায়খানা শুরু হচ্ছে। বাড়ির প্রত্যেক সদস্যেরই কিছু না কিছু শারীরিক অসুস্থতা লেগেই আছে। শুধু যে শারীরিক অসুস্থতা তা না, বাড়ির যে পয়সা রোজগার হয় যা থেকে, যেমন তার বাবার চাষের দিকে, তার কাকা জ্যাঠাদের ব্যবসা দোকান, এইসব ক্ষেত্রেও লোকসান হচ্ছে। যেন কেউ বা কারা চায় না যে কুমাররা বাড়ি তৈরি করে সবাই মিলে মিশে হাসি খুশিতে থাকুক। একদিন কুমার তার মা ঠাম্মি জেঠিকে বলে, তোমরা আমার জন্য কচু শাক রান্না করবে ইলিশ মাছের মাথা দিয়ে। কুমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে খুব ভালোবাসত। তাই একদিন মঙ্গলবার ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করা হয়। কুমার স্কুল থেকে এসে হাত পা ধুয়ে বলে, ও মা, খেতে দাও, খুব খিদে পেয়ে গেছে গো, সে কখন দুটো খেয়েছি। কুমারের মা বলে, বস বস, আমি এক্ষুনি খেতে দিচ্ছি রে বাবা। স্কুল থেকে আসতে কুমারের প্রায় সন্ধে হব হয়ে গেছিল সেদিন। তখন কুমারের মা বলে, বস বাবা বস, এই নে খাবার, বলে তাকে তার মা বারান্দায় খেতে দেয়। এমন সময় কুমারের ঠাম্মি সন্ধে দিতে লাগে। ঠাকুর ঘরে লক্ষ্মীনারায়ণের কাছে সন্ধ্যা দেখাচ্ছে, তাদের কুলদেবী দেবতাদের কাছে সন্ধ্যা দেখাচ্ছে। এমন সময়
কুমার সবেমাত্র ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক মেখে ভাতের খাবল পুড়েছে। কুমারের গলায় এমন ভাত আটকে যায় যে কুমারের দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। কুমারের মা ঠাকুমা ঘরোয়া কিছু টোটকা করে যাতে গলার ভাতটা নেবে যায়। কিছুতেই কিছু হয় না। বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। বাড়ির সবাই ভাবে ডাক্তারখানা নিয়ে যাবার কথা। কুমারের ঠাম্মি ঠাকুর ঘরে গিয়ে খুব কান্নাকাটি করে, বলে, হে প্রভু, হে মা লক্ষ্মী, তোমাদের চরণে আমি রোজ ফুল জল দিই, আমার বড় নাতিকে ভালো করে দাও প্রভু। হে নারায়ণ, তুমি ছাড়া আমার কে আছে বলো, বলো প্রভু, আমার নাতিকে ভালো করে দাও। এই বলে কুমারের ঠাম্মি লক্ষ্মী নারায়ণের ফুল এনে কুমারের মাথায় ছোঁয়ায়। আস্তে আস্তে কুমারের গলা থেকে আটকে যাওয়া ভাত নেমে যায়। সবাই একটু ধাতস্থ হয়ে এবং বলে, কুমার, একটু সাবধানে খাবি তোরে বাবা, যদি কিছু হয়ে যেত তখন। কুমার বলে, সে সাবধানে খাচ্ছিল। যখন সে ভাতের খাবলটা মুখে পড়ল তখনই তার ভাত আটকে শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা হলো। কে তার অদৃশ্য হাত দিয়ে কুমারের গলাটা দম বন্ধ করে দিচ্ছিল। এদিকে বাড়ি তৈরি শেষের পর্যায়ে। তখন কুমারের মা ঠাম্মি আবার যায় সেই তান্ত্রিকের কাছে, এত বিপদ হচ্ছে দেখে। তখন সে তান্ত্রিক বলে, আমি তো বলেছি তোদের ওখানে বাস করতে দেবে না ওরা 5 জন প্রেতাত্মার ব্রহ্মদৈত্য। তখন কুমারের মা ঠাম্মি বলে, বাবা, এবার তাহলে আমাদের কি করণীয়? কুমার বংশের প্রথম পুত্র সন্তান, তাই তারা ওর ক্ষতির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিল যে তোরা ওখানে থাকিস না, যদি থাকিস এর চেয়েও আরও বড় ক্ষতির সম্মুখীন হবি। সেই কারণে কুমারকে ওরা মারতে চেয়েছিল, মেরে ফেলার চেষ্টা করছে এখনও বারবার, যদি ওরা সুযোগে পায়। তোরা ওখানে বাস করার কথা, তাহলে আর চিন্তা করবি না, যদি ওকে মেরে ফেলা যায় কিংবা ওর ক্ষতি করে দেওয়া যায়। এই বলে তান্ত্রিক বাবা কুমারের ঠাম্মি ও কুমারের মাকে বলে, যা, তোরা অমাবস্যার দিন রাতে এসে আমি দেখব কিছু করা যায় কি না। কুমারের মা ঠাম্মি সামনে অমাবস্যার দিন যায় সেই তান্ত্রিক বাবার কাছে। তান্ত্রিক বাবা যোগ বলে সব কিছু জানেন এবং তার শিষ্যের মধ্যে একজন শিষ্যকে মাধ্যম করেন সব কিছু জানার জন্য। সেই ক্রিয়ায় তান্ত্রিক বাবার শিষ্য মাধ্যম হয় এবং মাধ্যম হয়ে মাথা ঘোরাতে থাকে আর হা 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 করে হাসতে থাকে। কুমারের ঠাম্মিকে কুমারের মাকে বলে, আমি তো আমার নাতিকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা মারার চেষ্টা করতো আমার নাতিকে। আমি কি করব বলো? আমার একমাত্র বড় নাতি, ওকে তোমরা মেরো না। আমি সব সময় ওদের কাছে বলতাম, ওকে তোমরা ছেড়ে দাও গো, না হলে আমার যে শান্তি হবে না। সব সময় তাদের কাছে এইটাই বলে যেত কুমারের দাদু মরার পরও। এই কথা বলার পর তান্ত্রিক বাবার শিষ্য মাথা নাড়ি আবার হা 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 করে হাসে এবং অজ্ঞান হয়ে যায়। তারপর সেই শিষ্যকে তান্ত্রিক বাবা মন্ত্র পড়া জল দিয়ে সুস্থ করে। তারপর তান্ত্রিক বাবা বলে, একটা উপায় আছে, তবে তোরা কি সেই সব করতে পারবি? কঠিন হবে না? তখন কুমারের মা ঠাম্মি বলে, বলুন না বাবা, কি করতে হবে? তখন তান্ত্রিক বাবা বলে, গৃহপ্রবেশের আগে বেল গাছ কাটতে হবে,
ওই বেল গাছ কাটা কিন্তু খুব কঠিন হবে, কারণ তারা চাইবে না তাদের যাতায়াতের রাস্তায় কেউ বাধা দিক। তারপর সেখানে বেদি করে মহাদেবের মা কালীর মিলিত শক্তি ত্রিশূল পুঁততে হবে, আর সেটা হবে উত্তর পূর্ব কোণে। তাদেরকে শান্ত করার জন্য যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞ যেন কোনো মতে বিঘ্ন না হয়, তাতে অনেক রকম বাধা আসতে পারে। আর মহাপ্রভুর ভোগ দিতে হবে, গৃহপ্রবেশে নারায়ণের পুজো দিতে হবে, আর বছরে একটা করে কালী পুজো করতে হবে। তারপর তান্ত্রিক বাবার কাছ থেকে এসে কুমারীর মা ঠাম্মি বাড়ির সকলকে সব কথা বলে। বাড়ির সকলে শুনে বলে, এসব অন্ধবিশ্বাস, কুসংস্কার, এইসব করে কি হবে? এইসব পয়সা নিয়ে ধান্দা বুজরুগি। প্রথমেতে কেউ রাজি হয় না, তারপরে শ্যামলী দেবী ও লক্ষ্মী দেবীর জোরাজোরিতে কান্নাকাটিতে সবাই রাজি হয়। প্রথম দিন যখন সেই বেল গাছটা কাটা হয়, তখন যারা গাছটা কাটতে এসেছিল তাদের মধ্যে একজনের পায়ে এমনভাবে একটি ডাল এসে পড়ে যে তার পায়ের হাড় ভেঙে যায়। কিন্তু কোথাও কিছু নেই। হঠাৎ করে ঝোড়ো হাওয়া আসে শুধুমাত্র এই বেল গাছটায়। বাড়ির সবাইকেও যারা বেল গাছটা কাটতে হচ্ছে তারা তো দেখে অবাক। কোথাও কোনো জায়গায় হাওয়ার চিহ্ন মাত্র নেই, শুধু এই বেল গাছটাই হাওয়া দিয়ে ডালটা ভেঙে পড়ে গেল, তাও আবার ডালটা কাটার আগে, বেল গাছ কাটার আগে। তারপর সেই আহত লোকটিকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় এবং আবার গাছ কাটা আরম্ভ হয়। এরপর খুব সাবধানে পুজো করে গাছটি কাটা হয়। এরপরে ছোট্ট একটি বেদিও করা হয় উত্তর পূর্ব কোণে। সেই তান্ত্রিকের কথা আর মহাপ্রভুর ভোগ দেওয়া হয়। আসে সেই কাঙ্ক্ষিত গৃহপ্রবেশের দিন, সত্যনারায়ণ পুজোও দেওয়া হয়। সবার মনে খুব আনন্দ যে তারা নতুন বাড়িতে উঠবে, খুব আনন্দ। সবাই আসবে, সবাই পায়ের ধুলো পড়বে। কত লোক নিমন্ত্রিত হয়ে এসেছে, আসতেও শুরু করে দিয়েছে। তারপরে সেই মহাযজ্ঞের জন্য আরম্ভ হয় প্রস্তুতি। সেই পুজোতে সেই 5 প্রেতাত্মার শান্তির উদ্দেশ্যে যজ্ঞ করা হবে। তখন যারা আত্মীয় এসেছিল তাদের মধ্যে কুমারের পিসির খুব শরীর খারাপ হয়। হঠাৎ করে তার শরীর খারাপের কোনো লক্ষণ ছিল না। তিনি বলেন, আমায় ডাক্তারখানায় তোরা নিয়ে চ। এদিকে তো কুমারের বাড়ির সবাইরা গণ্ডি কেটে যজ্ঞে বসেছে। যজ্ঞ ছেড়ে ওঠা বারণ তান্ত্রিক বাবার। তিনি বলে দিয়েছেন যজ্ঞ শুরু হওয়ার আগে এই গণ্ডি কেটে যজ্ঞে বসলে আর এই যজ্ঞ ছেড়ে ওঠা যাবে না। এমন সময় তার পিসি বলে, আমার খুব শরীর খারাপ লাগছে রে, আমায় ডাক্তারখানায় নিয়ে চ বর্দা মেজদা, আমি নাহলে মারাই যাব, তোরা আমাকে নিয়ে চ রে। তাকে বোঝানো হয় যে এই যজ্ঞ ছেড়ে ওঠা যাবে না। সে তো নাছোড়বান্দা, বাচ্চাদের মতো বায়না করিয়েছে, আমায় নিয়ে চ বর্দা মেজদা ডাক্তারখানায়, আমায় একবারটি নিয়ে চ। তখন তান্ত্রিক বাবা সব বুঝতে পারেন যে এত বড় মহিলা বাচ্চাদের মতো কেন এরম বায়না করছে, বোঝার চেষ্টাও করছে না। তখন তান্ত্রিক বাবা তার গায়ে পুজোর জল ছেটা দেন। পুজোর জল ছেটা দেওয়ার পর তিনি আস্তে আস্তে একটু ধাতস্থ হন ও চুপ করে বসেন। যজ্ঞ শুরু হয়। যজ্ঞেতে যত ঘি দেওয়া হয় আগুন তত যেন আকাশচুম্বী হয়ে ওঠে এবং সেই আগুনের থেকে যে ধোঁয়া বেরোয় তা যেন কালো মেঘের মতো তৈরি হয় ওইটুকুনি জায়গায়। এবং তারপরে যখন যজ্ঞ শেষ হয় তাতে যখন জল ঢালা হয় সেই ধোঁয়া যেন সৃষ্টি করে 5 অবয়ব। সেই 5 অবয়ব যেন হাঁ করে গিলতে আসছে সব কিছু। তারপরে সেই অবয়ব মিলিয়ে যায়, আর দেখা যায় না সেই যজ্ঞেরই থেকে।
এদিকে তার পিসি যেন হঠাৎ করে পুরোপুরি সুস্থ। সে বলে, আমি পুরোপুরি সুস্থ বোধ করছি, এখন আর কিছু অসুবিধা নেই। তারপর তারা তান্ত্রিক বাবার কথা মতো বছরে একটি করে কালী পুজো দেয়, আর তাদের বাড়ির ওপর কোনো বিপদ আসে না। বন্ধুরা, সত্যি একটা বাড়ি একটা আশার জিনিস। একটা মাথার উপর ছাদ হবে, স্বপ্নের ঘর হবে, সাজানো গুছানো আসবাবপত্র জিনিস হবে, এটাই মানুষের চাহিদা পার্থিব জগতে। তাতে যদি বাধা আসে কতটা কষ্ট হয়। সত্যি ঘটনাটা যেমন দুঃখজনক তেমনি ভয়ঙ্কর মর্মস্পর্শীও। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। শুরু করছে বন্ধুরা আজকের দ্বিতীয় নিবেদন। এটা একটা বাস্তব এবং এটা একটা ছোট্ট ঘটনা। ভাবলাম আজকে তো প্রথম নিবেদনটা তো ভৌতিক হয়েছে, শেষে একটা তোমাদের সত্যি ঠাকুরের একটা ঘটনা বলি। মহানাথ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। গোপনীয়তা সূত্রেই আমি সেই বয়স্ক ভদ্র মহিলার নাম বলছি না। তিনি সন্তোষী মায়ের খুব ভক্ত ছিলেন। ভক্ত বলতে আমরা জানি যে সবসময় পূজা পাঠ নাম যাগযজ্ঞ সেরকম না, তিনি ডাকতেন, যেমন নিত্য কর্ম করতে ঠাকুরের করতেন, কিন্তু মনে মনে এতটাই তিনি ডাকতেন যে মা তাতেই সন্তুষ্ট হতেন। তিনি যে কোনো কাজ কিছু করতে গেলে মায়ের নাম, মা সন্তোষীর নাম নিয়ে করতেন। এই রকমই সমস্ত কাজে তিনি মাকে ডাকতেন, করতেন। আর তার নাতি নাতনিরা সব বিয়ে হয়ে গেছে। নাতিরা বাইরে, কেউ কানাডা, কেউ আমেরিকা থাকে। নাতনিদেরও ভালো অবস্থাপন্ন বাড়িতে বিয়ে হয়ে গেছে ইন্ডিয়ার মধ্যে। তা তিনি বয়স্ক মানুষ, কিন্তু তিনি বাড়ির কাজ করতে এতটাই ভালোবাসতেন, তিনি সবসময় কাজকর্মের মধ্যে ঠাকুরের নাম যাগযজ্ঞের মধ্যে থাকতেন। একদিন তিনি শীতের দুপুরবেলা আচার শুকো দিয়েছিলেন। গ্রামের মানুষ তো আচার করে, সবাই আচার শুকুর দিয়েছিলেন। সেরকম আচার শুকুর দিয়ে এসে তিনি বিকালবেলা, যখন পড়ন্ত রোদ চলে যাচ্ছে, বিকালবেলা আচার তুলতে যান। তুলে যখন একটু ছাদটা চারিদিকে ঘুরছেন, বয়স্ক মানুষ, বিকালবেলা হাঁটা ভালো, তা হাঁটতে বন্ধুরা ছাদটা বিবরণ দিই। ছাদটার 3 ধারটা আটা, এক ধারটা ছিল খোলা। রেলিংটা দেওয়া হয়নি কোনো কারণে, হয়তো। তা ওই দিকে তিনি যখন হাঁটতে গেলেন, তার মাথাটা কেমন হয়ে গিয়ে না তিনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় তিনি মা বলে ডাকেন। মা বলতে তিনি জন্মদাত্রী মাকে নয়, তিনি সন্তোষী মার ভক্ত, সন্তোষী মাকে ডাকেন। তিনি যখন পড়ছেন, নিচে কিন্তু বন্ধুরা ইট আছে, জঞ্জাল আছে, কারণ তিনি বাইরের সামনের দিকে পড়েননি, পিছনের দিকটায় গেছিলেন। ছাদের পিছনের দিকে স্বাভাবিক ইট ঠিক আবর্জনা তো থাকতেই পারে, গ্রামের দিকে ইট ছিল, সেই ইটের ওপর পড়েছেন। পড়ার পর তার চিৎকার শুনে, মা গো চিৎকার শুনে যখন বাড়ির সদস্যরা, ছেলে বউ সবাই, যখন আরও যেসব বাড়ির সদস্যরা ছিল তারা দেখতে যায়, তখন তার অবস্থা দেখে তারা তো চিন্তিত হয়ে পড়ে তাকে তুলে নিয়ে আসে। এনে ডাক্তার দেখান। ডাক্তারবাবু যথারীতি এক্সরে মেডিসিন লিখে দেন। মেডিসিন লেখার পর ডাক্তারবাবু চলে যান। তখন সুস্থ বোধ করার পর বয়স্ক ভদ্রমহিলা তাকে বাড়ির সদস্যরা জিজ্ঞাসা করে, কি হলো, তুমি অত দূর থেকে পড়লে? তারাও একটা জিনিস অবাক, কিন্তু তারা গায়ে বন্ধুরা একটা আঁচড় পর্যন্ত লাগেনি। তখন তাকে বলে, তোমার গায়ে একটা আঁচড় লাগেনি, তুমি সুস্থ আছো তো, তোমাকে তো লাগেনি তো? না এখন বলতে পারছো না? বলছে, না সত্যি বলছি, আমার কোথাও লাগেনি। আর আমার যেন মনে হলো আমাকে একটা হাত
তুলে নিয়েছে, যেন কোলে করে তুলে নিয়ে ওখানে শুইয়ে দিয়েছে। অত উঁচু থেকে, মানে ছাদ থেকে পড়েছে, দুতলার ছাদ থেকে পড়েছে, কিচ্ছু হয়নি বন্ধুরা। সত্যি সে যেন বললো আমাকে একটা হাত, সে অনুভব করেছে হাত যেন কি কোলে তুলে নিয়েছে, সেই হাত যেন মমতাময়ী পরশময়ী। সত্যি ঈশ্বর না থাকলে মনে এত বড় দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব নয় সত্যিকারে। এই ছিল বন্ধুরা একটা ছোট্ট ঘটনা। এটা আমার বান্ধবীর থেকে শোনা এবং সত্য ঘটনা, এবং আমিও সেখানকার বাসিন্দা। আমি সেখানে বিবাহ সূত্রে আমি সেখানকার সেই এলাকারই বধূ একজন। তো তোমাদের কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।